ওকে, এই ভিডিওতে আজকে আমরা বায়োলজির চ্যাপ্টার 3 ডিফিউশন অসমোসিস এন্ড সারফেস এরিয়াস টু ভলিউম রেশিও নিয়ে একটু কথা বলবো। তো যে কোনো জিনিস নিয়ে কথা বলার আগে আগে আমরা একটা বেসিক জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা একটু পড়ে কেমনে, মানে সাবজেক্টটা তো বায়োলজি ঠিক আছে, কিন্তু এই ক্লাসে আমরা সাবজেক্টটাকে পড়বো কেমনে বা অ্যাপ্রোচ করবো কেমনে সেটা দেখবো। তো একটা কমন জিনিস কিন্তু আমি সবসময় বলি, বুঝো না বুঝো চ্যাপ্টারটা কিন্তু একটা মানে স্ট্রেট রিডিং দিয়ে দেখতে হবে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত বলছিলাম না, এই যে ঈদের ছুটির আগে সম্ভবত, মানে বুঝো না বুঝো মানে একেবারে স্ট্রেট একটা রিডিং দিয়ে দাও। তো তোমরা কোন চ্যাপ্টার জানি বলছিলা একেবারে স্ট্রেট রিডিং করে গেছো, যাই হোক ডিফিউশন অসমোসিস পড়ছো কিনা আমার জানা নেই। সো আনিয়ার সাথে কথা বলে যেটা বুঝলাম, সে জীবনে এটা খুলেও দেখেন এই চ্যাপ্টার। সো একটু জাস্ট সাবধান থাকতে হবে এই ধরনের ভুল যাতে না হয়, যে মানে বইয়ে কি আছে সেটাই জানি না, প্রতিদিন ক্লাসে গেলাম বা ক্লাসের লিঙ্কটা ওপেন করলাম কিন্তু কি পড়ায় চলে গেল খালি স্ক্রিনশটই নিতে থাকলাম, এটা যাতে না হয়। সো প্রত্যেকটা ক্লাসে শেষে দেখবো টিচার একটা কথা বলে যে সামনের ক্লাসে আমি এটা পড়াবো, সামনের ক্লাসে আমি ওটা পড়াবো। সো তোমাদের কাজ হবে নেক্সট ক্লাস আসার আগে সেটা খুঁজে বের করা। লেটস সে তোমাকে বললো নেক্সট ক্লাসে আমি ডিফিউশন এন্ড অসমোসিস নিয়ে কথা বলবো, তুমি ওই চ্যাপ্টারে যাও, ওই চ্যাপ্টারে গিয়ে ডিফিউশন পয়েন্টটা কোথায় আছে সেটা দেখো, অসমোসিস পয়েন্টটা কোথায় আছে সেটা দেখো। আমি বলতেছি না যে এই যে অসমোসিস পয়েন্টটা কোথায় আছে সেটা দেখো, আমি বলতেছি না যে তুমি ইয়া করতেছো, মানে ডিফিউশন অসমোসিস কোথায় আছে খুঁজে বের করছো এবার প্রত্যেকটা লাইন পড়ে পড়ে বুঝো সেটা বলি নেই। আমি বলতেছি কোথায় আছে সেটা খুঁজে বের করো। লেটস সে তোমাকে বলছে নেক্সট দিন হচ্ছে আমি যে ওয়াটার পোটেনশিয়াল নিয়ে কথা বলবো, অথবা এখানে আরেকটা ছবি ছিল সেটা কই, এই যে অ্যানিমাল সেল প্লাজমোলাইসিস নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো অ্যানিমাল সেলে প্লাজমোলাইসিস নিয়ে কথা বলবো অথবা ওয়াটার পোটেনশিয়াল নিয়ে কথা বলবো, জিনিসগুলো কই আছে আশেপাশে এক দুইটা লাইন পড়ে দেখো, ঠিক আছে। জিনিসগুলো কিন্তু যদি বইয়ের লাইন হিসেবে অ্যাপ্রোচ করার চেষ্টা করো তাহলে কিন্তু বুঝবে না কিছু। তুমি যদি এটা একটা নিউজ পেপারের কাটিং অথবা হচ্ছে কোনো একটা আর্টিকেল পড়তেছো এইভাবে পড়ে দেখো, তাহলে দেখবো হচ্ছে কি ক্লাসের আগে তুমি 20% আইডিয়া পেয়ে গেছো যে নেক্সট ক্লাসে আসলে কি পড়াবে, ঠিক আছে। এবার তুমি নেক্সট ক্লাসে যাও, দেখো যে তোমাকে নতুন কি কি দিচ্ছে, তুমি ছবিগুলো তো দেখেই আসছো রাইট, এই ছবিটা কিন্তু তোমাদের স্লাইডে ছিল। সো যে জিনিস তোমাদের বইয়ে আছে ওই ছবি তো তোলা তো ওই তো ছবি স্ক্রিনশট নেওয়ার তো কোনো দরকার নাই, অথবা ওই ছবি স্ক্রিনশটের জন্য তোমার ফ্রেন্ডদের কাছে হচ্ছে দৌড়াদৌড়ি করার তো কোনো দরকার নাই। তুমি যদি জানতা এই ছবি তোমার হচ্ছে বইয়েই আছে, তাহলে হচ্ছে তুমি ওই সময়টা স্যারের কথা শুনতে পারতাম, টিচারের কথা শুনতে পারতাম, ঠিক আছে। ক্লাসের উপর বেশি গুরুত্ব দিই, বিকজ হচ্ছে কি ক্লাসগুলোই হচ্ছে আমাকে মানে মেইনলি ফোকাস করায়। 40 মিনিটস যদি একটা জিনিসের পেছনে তুমি স্পেন্ড করো তাহলে দেখা যাবে কি স্পেন্ড করলে ওই জিনিসটার পেছনে আসলে তুমি একটু ভালো মতো টাইম দিতে পারতেছো আর কি, ঠিক আছে। আর টিচাররা তো বেসিক্যালি বলে দেয় কোন ধরনের জিনিস কিভাবে অ্যান্সার করতে হবে। আমার মেইন ফোকাস থাকে হচ্ছে তুমি জিনিসগুলো বুঝছো কিনা, টিচাররা ওইটার পাশাপাশি আরো অনেক কিছু দেখে, মানে তোমার ঠিক মতো জিনিসগুলো লিখতেছে কিনা। এই ছোট ছোট ক্লাসগুলোকে তোমাকে হচ্ছে মেইন অবজেক্টিভ থাকে তোমাকে একটা সিস্টেমেটিক উপায়ে বড় করা, যাতে হচ্ছে বড় হয়ে তোমাকে কেউ কোশ্চেন করতে না পারে আরে তোমাকে এগুলো স্কুলে শেখায় নাই যে তুমি এই লাইনের পরে এই লাইন লিখতে হবে, স্কিপ করা যাবে না, অথবা হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেটে কিছু লিখতে হবে, মানে ম্যাথের কথা বলতেছি। অথবা বায়োলজিতে ছবিটা যদি আঁকো তাহলে হচ্ছে ঠিক মতো হচ্ছে আমার মার্কিং করতে হবে। সো আমি খালি এটা বায়োলজির জন্যই বলতেছি না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য এটা সত্যি, ক্লাসগুলো ঠিক মতো করতে হবে, টিচার কি কি ডিরেকশন দিচ্ছে সেগুলো মানে ফলো করতে হবে। টিচার যদি বলে নেক্সট ক্লাসে আমি এটা পড়াবো, তোমরা একটু ক্লাস দেখে নিয়ে এসো, বই থেকে একটু দেখতে পারো, অথবা ক্লাস লেকচারগুলো একটু ভালো করে তোলো, টিচারের কথাটা একটু শোনার চেষ্টা করবো। তবে একটা সমস্যা আমাদের মাঝে মাঝে হয় যে আমরা অনেকে ভালো মতো লেকচার তুলতে পারি না, ক্লাস লেকচার তুলতে পারি না, ওই ক্ষেত্রে কি করবো। আমি নিজের কথা যদি বলি, আমি নিজেও কিন্তু খুব কষ্ট পাইছি যে এক কান দিয়ে শোনা আবার হাতে দিয়ে সাথে সাথে লিখতে থাকা, এটা কিন্তু খুবই ঝামেলার একটা ব্যাপার। তো তুমি একটা জিনিস ফলো করতে পারো যে মানে টিচার কিন্তু প্রত্যেকটা কথা বলার মাঝখানে কিছু গ্যাপ নেই, কথা বলার গ্যাপ নেই, তুমি জাস্ট কি পয়েন্টগুলো কি বলতেছে সেগুলো হচ্ছে একটু মাথায় রাখো। প্রত্যেকটা লাইন টিচারের প্রত্যেকটা লাইন লিখতে হবে এমন কোনো কথা নাই। আর মাঝে মাঝে একটা ঝামেলায় পড়ি অনেকে, যে দেখি যে অন্যরা মানে ক্লাসে কয়েকজন স্টুডেন্ট খুব ভালো নোট নেয়, আবার কয়েকজন স্টুডেন্ট নোট নিতেই পারে না। তুমি তো ভাবতে পারো যে মানে ও এত ভালো নোট নেয় আমি পারি না কেন, এটারও একটা ভালো রিজন আছে। আমি পরে একটা খুঁজে পেয়েছিলাম, যারা ভালো নোট নেয় তারা আসলে রেকর্ড করে, প্রত্যেকটা জিনিস রেকর্ড করে, পরে ওই রেকর্ডেড ভার্সনটা শুনে শুনে তারপর হচ্ছে নিজেদের ইয়েটা মানে নোট খাতাটায় জিনিসটা তোলে।
তো ওরাও কিন্তু তাহলে কি বেসিক্যালি দুইটা কাজ একসাথে করতেছে না, ওরা জাস্ট শুনে নিচ্ছে ফার্স্টে, তারপর রেকর্ডেড ভার্সনটা শুনে তারপর হচ্ছে জিনিসটা লিখে নিচ্ছে। সো এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তো তুমি যদি চাও তুমি ক্লাস লেকচারগুলো স্ক্রিনশট নিয়ে রাখবা, পরে হচ্ছে ওই জিনিসগুলো দেখে দেখে লিখবা, রাখতে পারো। কিন্তু স্ক্রিনশট নেওয়ার সময় এটা ভুলে যাও না যে টিচার কি বলতেছে, টিচার কি বলতেছে সেটাও কিন্তু শোনার একটা বিষয়। কারণ টিচার কিন্তু এক্সপ্লেইন করতেছে, রাইট? প্রত্যেকটা জিনিস তুমি রেকর্ড না করো, কিন্তু জিনিসগুলো তো বোঝা দরকার। আমি এটা একটা পার্সোনালি পছন্দ করি না যে একটা ক্লাস হোল মানে লাইভ চলতেছে ওইটা আবার রেকর্ড করে পরে আবার 2-3 বার শুনবো, এটা আসলে ম্যাটার করে না। বিকজ পরে যখন 2-3 বার শুনবা, আসলে 2-3 বার একই ক্লাস করতেছো, লাভটা হচ্ছে না। একটা ক্লাস একবারই করো, কিন্তু যখন করতেছো তখন জিনিসটা হাতে বুঝে নাও। আর আমি এই এখন চিন্তা করতেছি যে এগুলো হচ্ছে থিওরিটিক্যাল জিনিস, সেগুলো এইভাবে ভিডিও আকারে দিলে ভালো হয় কিনা তোমরা একটু জানাইও। বিকজ ভিডিও আকারে দিলে হয় কি, হঠাৎ করে যদি কোনো ঝামেলা হয়, এমন না যে ওই ক্লাসটা বারবার করবা, কিন্তু হঠাৎ করে যদি কোনো ঝামেলা হয় তুমি জাস্ট ওই লেকচারে গেলা, তারপর একটু জাস্ট করে দেখলা যে কি বলছিল স্যার, কি বলছিল একটু দেখে আসি, এটা হইলে মনে হয় ভালো হয়। বিকজ আমার ম্যাক্সিমাম কেসে যেটা দেখছি যে ভালো ভালো বা কঠিন কঠিন টপিকগুলোর লেকচার আমার 2-3 বার করে দেওয়া লাগে। বিকজ তোমরা হচ্ছে অনেকগুলো লেকচারে ভিড়ে কঠিন কঠিন জিনিসগুলো হচ্ছে কয়েকদিন পর ভুলে যাও। রেকর্ডে থাকলে ভালো হয় কিনা একটু মেসেজ জানাও। ওকে, সো ডিফিউশন অ্যান্ড অসমোসিস, ওয়াটার পটেনশিয়াল, অনেক কিছুই আছে, তো আমরা জাস্ট রিডিং করবো আজকে। You can understand the importance of this question by looking at the organism shown below. The organism is called amoeba. Amoeba পড়ছিলাম আমরা, so এটা নিয়ে explain করার কিছু নাই। And it lives in water. Everything that amoeba needs to sustain itself has to be obtained from the water. এটা বেঁচে থাকার জন্য কি কি লাগে? সল্ট লাগে, অক্সিজেন লাগে, আর অর্গানিক মলিকুল লাগে, সবগুলোই ওয়াটারে আছে। In addition, waste products produced by amoeba, such as carbon dioxide, have to leave the cell and enter the water. However, of the amoeba, the cytoplasm is separated from the water by cell surface membrane. So the question is, how do the materials which the amoeba needs go across the cell membrane, and how do waste products get out? কিভাবে বাইরে থেকে আমার হচ্ছে এই যে ওর যা যা লাগতেছিল সল্ট, অক্সিজেন, অর্গানিক মলিকুলস, কিভাবে ওর বডির ভেতরে ঢুকতেছে, আর কিভাবে ওই সিঙ্গেল সেল থেকে ওয়েস্ট প্রোডাক্ট বলতে কার্বন ডাইঅক্সাইড বোঝায়, যেটা তোমার বডিতে লাগবে না সেটাই তোমার বডির জন্য ওয়েস্ট প্রোডাক্ট। কিভাবে ওয়েস্ট প্রোডাক্টগুলো হচ্ছে বডি থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? বিকজ আমার মাত্র একটা সিঙ্গেল সেলের অ্যামিবা, কি জাস্ট একটা সিঙ্গেল সেল নিয়ে গঠিত। তো এই অ্যামিবাকে নিয়ে যদি আমি এক্সপ্লেন করতে পারি, তাহলে আমার বডি, অ্যানিমাল সেল, প্লান্ট সেল, প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লেন করতে পারবো। তো কিভাবে ওর ওই অ্যামিবা সেলের মধ্যে ঢুকতেছে, কিভাবে অ্যামিবা সেল থেকে জিনিসগুলো বের হয়ে যাচ্ছে, ওটা যদি আমি এক্সপ্লেন করতে পারি তাহলে হচ্ছে আমার জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, the membrane is very very thin, but nonetheless materials have to be able to move across if across it if the amoeba is to survive. তো যদি এখন মনে করো মেমব্রেনটা এত শক্ত হইতো যে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বাইরে হতে পারতেছে না, এক সময় কার্বন ডাইঅক্সাইডের চাপিয়ে এটা বাস্ট করতো, আবার যদি বাইরে থেকে অক্সিজেন নিতে না পারতো, নিঃশ্বাস না নিয়ে মরতো। নিঃশ্বাস না নিয়ে মরতো বলতে আসলে বোঝাচ্ছি ওই হইতো না আর কি, খাবারটা অক্সিডাইজড হইতো না, ঠিক আছে? রেসপিরেশন হইতো না, বেসিক্যালি ঝামেলায় পড়ে যেত, তখন হচ্ছে ওভাবেই মারা যেত, এনার্জির অভাবেই মারা যেত। না থিঙ্ক অ্যাবাউট দ্য বিলিয়ন্স অফ সেলস ইন ইয়ার বডি। আচ্ছা ভাই, তো রেসপিরেশন কি মনে আছে? তো মনে না থাকলে একটু, যদি মনে না থাকে তাহলে জানাও, আর জানা থাকলে তো ভালোই। আচ্ছা, now think about the billions of cells in your body. Each one of them has exactly the same problems as the amoeba. How to get substance into the cell and how to get substance out of the cell. To understand how substance move in and out of the cells, we must first all know how materials move in non-living systems. এখন আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি যে শুরুতে যে কথাগুলো বললাম সেটা শুধু বায়োলজি বা ম্যাথের জন্য না, এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য দরকার। কখনো যদি টিচার বলে দেয় যে নেক্সট ক্লাসে কি পড়াবে, তাহলে হচ্ছে ওই জিনিসটার উপর একটা হালকা চোখ বলাই যাবা, নেক্সট ক্লাসে এই জিনিসটা পড়াবে, এই এই ছবি আছে এখানে, এই এই ডিসকাশন হইতে পারে এটার উপরে, তখন বুঝে যাবা টিচার কোনটা বই থেকে পড়াইছে, কোনটা বইয়ের বাইরে থেকে পড়াইছে। আশা করি আপনি মেড মেসেজ ক্লিয়ার। সো এই যে বললাম ইন অ্যান্ড আউট অফ দ্য সিস্টেমের যে ট্রান্সপোর্টেশন প্রসেস, এখানে দুইটা সিস্টেম আছে, অফকোর্স তুমি জানো, একটা ডিফিউশন, একটা অসমোসিস। তো অসমোসিসে রিডিংটা পড়ার টাইম পাবো কিনা জানি না, ডিফিউশনটা নিয়ে একটু কথাবার্তা বলি। Imagine that you are sitting in your bedroom reading a book or your homework. Meanwhile, food is cooking in the kitchen. Can you become aware of the food cooking? You smell it. How has this happened?
You are in a bedroom and the food is cooking in the kitchen. Somehow, the smell of the cooking food has spread from the kitchen into your room and into your nose. As the food being cooked is in the individual molecules of food evaporate from the surface of the food and they become gas. They become a gas. ইট ইস্ট মানে তো ফর এক্সাম্পল এটা তো জানোই। আচ্ছা যাই হোক, তো যখন খাবারটা রান্না হচ্ছে ওই ফুডের উপরে যে খাবারগুলো ছিল মানে সরি পার্টিকেলগুলো ছিল সেগুলো হচ্ছে ভ্যাপোরাইজড হয়ে যাচ্ছে, ভ্যাপোরাইজড হয়ে সেটা একটা গ্যাস হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে চারদিকে ছড়াই যাচ্ছে। ওইখানে কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি, আমার রুমে কনসেন্ট্রেশন অনেক কম, তাহলে এটা চারদিকে ছড়ায় ছড়ায় আমার রুমে চলে আসে, আমার রুমে এসে আমার নাকে ঢুকছে, নাকে ঢোকার সাথে সাথেই হচ্ছে স্মেলটা আমি পেয়ে গেছি। তো স্মেল বলতে আলাদা করে কিছু তো নাই, একটা জিনিস ওটার স্মেল থাকবে, তো একটা গ্যাস ওটার একটা স্মেল থাকবে, এই গ্যাসটা আমার নাকে ঢুকলো সাথে সাথে আমি স্মেলটা পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে স্প্রেডের ঘটনাটা এটাকে আমি বলবো ডিফিউশন। So diffusion is the net movement of ions or molecules from a something where they are in higher concentration, আচ্ছা from a region হবে তাহলে, where they are in higher concentration to a region where they are in lower concentration। তো তোমরা এটা আসলে বলতেছিলে কি ডাউন এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তো কোথাও যদি তুমি ডাউন এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট দেখো তার মানে হচ্ছে বুঝে নিবা কি এটা একটা হাই থেকে লোতে যাচ্ছে, ডাউন বলছে। ঠিক আছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা কিন্তু মেইন পয়েন্ট না এখানে, এখানে ডাউন বলছে। তাহলে আপ যদি বলতো, আপ এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যদি বলতো তাহলে হচ্ছে বুঝতাম একটা নিচের জায়গা থেকে উপরের জায়গায় যাচ্ছে। তাহলে একটু ভিডিওটা পজ করে আমাকে বলতে পারবা যে আপ এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এ যদি কোনো কিছু যায় সেই প্রসেসটাকে আমি কি বলি? যদি অ্যান্সারটা দিতে পারো তাহলে তো ভালোই, যদি না দিতে পারো তাহলে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে অসমোসিস বলি। আমরা জানি একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের লো থেকে যদি উপরের দিকে যাই তাহলে আপ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হবে। সো এখানেও একটু কথা পরে বলবো আপ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কিভাবে যাচ্ছে, ওই যে ওয়াটার পটেনশিয়ালের কারণে যাচ্ছিল। আচ্ছা, সো ডাউন এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলতে তাহলে নিশ্চয়ই কি বলতেছি বুঝে গেছো। একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বোঝায় হচ্ছে কোনো এক দুইটা জায়গার মধ্যে একটাতে কনসেন্ট্রেশন অনেক বেশি আর একটাতে কনসেন্ট্রেশন অনেক কম। এখন এই দুইটা কনসেন্ট্রেশন ডিফারেন্সের মাঝখানে আমার হচ্ছে যদি উপরের থেকে নিচে যাই তাহলে আমি বলবো ডাউন এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ছবি এঁকে যদি একটু বোঝানো যায় দেখি। মনে করো এই জায়গা থেকে আমি হচ্ছে একটা বার রাখলাম, এইটা হচ্ছে কনসেন্ট্রেশন বেশি সেজন্য এবার উঁচু করে রাখলাম, আর এটার কনসেন্ট্রেশন কম এই জন্য ছোট করে রাখলাম। ওকে, এবার উঁচু থেকে নিচের দিকে যদি যাই দেখছো ডাউনওয়ার্ড ট্রেন্ড একটা, এই জন্যই বলি ডাউন এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আবার মনে করো অসমোসিসে হয়টা কি, একটা নিচু কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যায় না, তাহলে আপ আপ এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হবে তখন। ঠিক আছে, নিচু থেকে। তো এই জিনিসটা কেমনে সম্ভব হয়, বিকজ ওর ওয়াটার পটেনশিয়াল বেশি থাকে, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে, the best way for us to understand diffusion is to picture it as a random movement of molecules down a concentration gradient. Look at figure 3.1. The graph shows the concentration gradients we are interested in is more concentrated at point A than at point B, then there is a concentration difference. আচ্ছা যাই হোক, এত বেশি ঝামেলা করে লাভ নাই, জাস্ট দুইটা পয়েন্টের মধ্যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আছে সেটাই বোঝাচ্ছে। মনে করো পয়েন্ট এখানে তোমার হচ্ছে ছবিটা যখন দিবা তখন হচ্ছে এই যে রাইট সাইডটা দেখা যায় এটা একটু খেয়াল করবা, বই দরকার পড়লে হচ্ছে লেফটে এনে ভাঁজ করে তারপর ছবি তুলো। ঠিক আছে, আচ্ছা তারপর এখন দেখো এই জায়গায় মলিকুল একটু বেশি না, লেফট সাইডে যদি খেয়াল করো মলিকুল এই জায়গাটা একটু ঘন অবস্থায় আছে, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে কনসেন্ট্রেশন বেশি, হাই কনসেন্ট্রেশন। আর এখানে একটু মলিকুল কম এবং ছড়াই ছিটাই আছে, তাহলে আমি বলতে পারি রিজিয়ন অফ লো কনসেন্ট্রেশন অফ মলিকুলস। আচ্ছা, এইখানে এসে একটা নতুন জিনিস মনে পড়ছে, এই জিনিসটা ওয়াটার পটেনশিয়াল আরেকবার বলবো। তো যখন আমি কনসেন্ট্রেশন নিয়ে কথা বলি আমি সলিউট নিয়ে কথা বলি না সলভেন্ট নিয়ে কথা বলি? অবশ্যই সলিউট নিয়ে কথা বলি। কোনো এক জায়গায় যদি কোনো একটা সলিউশনে সলিউট যদি বাড়াই তাহলে হচ্ছে এটা বেশি কনসেন্ট্রেটেড হবে, আর সলিউট যদি কমাই মানে কম দেই তাহলে হচ্ছে কি এটা লেস কনসেন্ট্রেটেড হবে। সো আমি সলভেন্ট নিয়ে কিন্তু কখনোই কথা বলি না। সলভেন্ট নিয়ে যখন আমি কথা বলবো সেটাকে তখন কনসেন্ট্রেশন নিয়ে বলবো না, যখন সলভেন্ট নিয়ে কথা বলবো তখন এটা হয়ে যাবে কি ওয়াটার পটেনশিয়াল নিয়ে হয়ে যাবে। ঠিক আছে, ওটা আসবে আরো পরে এই জন্য। তো আমি আপাতত সলিউট নিয়ে কথা বলতেছি। মনে করি এখানে সলিউশনে লেফট সাইডটাতে ওখানে সলিউট অনেক বেশি, এই জন্য এটা মোর কনসেন্ট্রেটেড, আর রাইট সাইডে
সলিউট অনেক কম, সেজন্য এটা লেস কনসেন্ট্রেটেড। তো গ্রাফিক্যালি যদি আমি দেখাতে চাই, কিছুক্ষণ আগে বার দিয়ে দেখাইছিলাম না, পয়েন্ট এ তে উপরে ছিল আর পয়েন্ট বি তে কনসেন্ট্রেশন অনেক কম, এই জন্য একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখছি, ডাউন দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ডিরেকশন অফ মুভমেন্ট অফ মলিকুলস কেন বোঝাইছে এদিকে, বিকজ আপ থেকে ডাউনের দিকে যাচ্ছে, এই জন্য এই ডিরেকশনটা ডান দিকে, সেটাই বোঝাচ্ছে। আর ডান দিকে কেন দেখাইছে, নিচে কেন দেখায় না, বিকজ আমার এক্স অ্যাক্সিসটা একটা হরিজন্টাল, এই জন্য জাস্ট এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন টানছে। আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন, ওয়াই অ্যাক্সিস বরাবর কনসেন্ট্রেশন দিছি। ওকে, এবার একটা এই যে লাস্ট লাইনটা একটু এক্সপ্লেন করি। মনে করো দুটো ডিফারেন্ট সলিউশন নিলাম, একটা হচ্ছে এই রকম আর একটা হচ্ছে ঠিক সেম ডিস্টেন্সে নিলাম যাতে কনফিউজ না হয়ে যাও, কিন্তু হাইটটা ডিফারেন্ট করে দিলাম। এখন দেখো গ্রেডিয়েন্ট একটা পাইছি এরকম আর আর একটা পাইলাম এইরকম, তাহলে হচ্ছে কোনটা বেশি র্যাপিডলি হচ্ছে সেম ডিস্টেন্সে থাকার পরেও? এইটা, রাইট? কোনটা র্যাপিডলি হচ্ছে? নিচেরটা, বিকজ আমার হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা অনেক বিশাল, এজন্য খুব তাড়াতাড়ি যাচ্ছে। এখান থেকেই আমি এটা আসছি, ওই ডিসিশন আসছি। লাস্টের যে বোল্ড লাইন সেটা দেখো, the steeper the diffusion gradient for a substance, the faster the rate of diffusion for that substance। তার মানে ডিফিউশনের গ্রেডিয়েন্টটা যত বড় হবে তত বেশি, তত ফাস্টার কি হবে আমার ডিফিউশনটা হবে। ওকে, সো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা এই ক্ষেত্রে ডিফিউশন গ্রেডিয়েন্ট হিসেবে বলছে আর কি। এবার ডিফিউশন অফ সলিড বলি। এ সলিউশন ক্যান কনসিস্ট অফ টু পার্টস, একটা সলভেন্ট আর একটা হচ্ছে কি solute. For example, you made a solution of copper sulfate in the gas jar of in investigation. The water was the solvent and the copper sulfate was the solute. As you saw, the dissolved solid particles also diffuse evenly. যদি তুমি ইনভেস্টিগেশন 1 দেখো, ইনভেস্টিগেশন 1 কই, এটাই না? তাহলে একটা কপার সালফেট ক্রিস্টাল একটা গ্যাস জার অফ ওয়াটারে ঢাললাম, হচ্ছে cover the jar and allow it to stand for a few days. Carefully observe the changes in the color of the water. ওই আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা ইয়া দেখছিলাম না, যে দিলের সাথে সাথে সবগুলো ওয়াটার হচ্ছে ব্লু হয়ে যায়, এখানেও কিন্তু সেম কাজই হচ্ছে। কপার সালফেট ক্রিস্টাল তুমি পানিতে দিলে কয়েকদিন যদি ফেলে রাখো, এটা কি চারিদিকে ছড়ায় যাবে, পুরো পানিতে এটা ছড়ায় যাবে। সো এখান থেকে আমি এটা বলতে পারি যে ডিফিউশন খালি হচ্ছে তোমার লিকুইডের মধ্যে হয় এমন কোনো কথা নেই, সলিড পার্টিকেল গুলা মানে লিটারেলি যে কোনো কিছু সলিউট গুলো ডিফিউজ হইতে পারে, সেটাই বলতেছে। সো ডিফিউশনের মেইন ক্যারেক্টারিস্টিক্স কিন্তু মানে এটা ইয়াই হইতে হবে, যে কোনো একটা কোন এক জায়গায় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আছে, দেয়ারফর ইট উইল ডিফিউজ, এটাই হচ্ছে আমার মেইন পয়েন্ট। ওকে, এটা একটা সাইন্টিফিক টার্ম, যে কোনো এক জায়গায় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আছে, দেয়ারফর ইট উইল ডিফিউজ if given the chance and under proper conditions। যদি ওরকম পর্দা দিয়ে আলাদা করে দিত তাহলে তো ডিফিউজ করতো না, রাইট? এখানে কোনো পর্দা নাই, সেজন্যই তো ডিফিউজ করতে পারতেছে না। রান্নাঘরে হচ্ছে তোমার যদি এখন রান্না হয় আর তুমি হচ্ছে এখানে কোনো একটা এসি রুমে বসে থাকো দরজা বন্ধ করে, তুমি কি গন্ধটা পাবা? পাবা না তো, বিকজ তুমি কিন্তু এয়ার টাইট রুমে বসে আছো। এয়ার টাইট রুমে যদি বসে থাকো তাহলে তো বাইরে থেকে গন্ধগুলো মানে গ্যাসগুলো ভেতরে ঢুকতে পারতেছে না, দেয়ারফর তখন কিন্তু তুমি গন্ধগুলো পাবা না। তার মানে কি এটা যে তুমি ডিফিউশন হচ্ছে না, হচ্ছে বাইরে যে এরিয়াতে গন্ধগুলো ওই রান্নার গন্ধটা ছড়াই যাওয়া সম্ভব, সেই জায়গায় কিন্তু স্টিল ছড়াচ্ছে। তো দেখো তুমি এটা বলতে পারো না যে ডিফিউশন হচ্ছে না, জাস্ট তোমার দিকে হচ্ছে না বিকজ তুমি একটা পর্দা দিয়ে মানে দরজা দিয়ে তোমার রুমটাকে এয়ারটাইট করে নিছো। ওকে, সো এই ছিল ডিফিউশন। ডিফিউশন এন্ড সেলস দিয়ে আজকের ইয়াটা শেষ করবো, অসমোসিসটা অন্য কোনো লেকচার দেব। ফিগার 3.2 তে যদি একটু দেখো, 3.2 কই, এটাই আই গেস। Diffusion of potassium iodide and copper sulfate particles through a permeable membrane। একটা permeable membrane এর ভেতর দিয়ে কি হয়? সেমি পারমিয়েবল এর মধ্যে দিয়ে কি হয় সেটা বলো আগে। সেমি পারমিয়েবল শুনছো অলরেডি অসমোসিসের ক্ষেত্রে, ওর ভেতর দিয়ে সলভেন্ট যাইতে পারে কিন্তু সলিউট যাইতে পারে না। কিন্তু যদি একটা জিনিস পারমিয়েবল হয় সেটা হচ্ছে সবচেয়ে মজা, ওর ভেতর দিয়ে সবাই যেতে পারে। ঠিক আছে, একটু বড় জিনিস হলে যাইতে পারে না হয়তো বা, কিন্তু পারমিয়েবলের মধ্যে দিয়ে একটা সলিউশনে সবকিছুই যাইতে পারে। তো এখন মনে করো একটা পারমিয়েবল মেমব্রেনের ভেতর দিলাম, ওয়াটারও যাবে যদি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে অফকোর্স, নাহলে তার ইচ্ছা মতো আসা যাওয়া করবে না, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকতে হবে। তো পারমিয়েবল মেমব্রেন দিলাম, এক সাইডে ওয়াটার রাখলাম, আরেক সাইডে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড পার্টিকেল রাখলাম সম্ভবত, দেখি
ও না না না, আবার কপার সালফেট পার্টিকেলও আছে। আচ্ছা, ওয়াটারের মধ্যে মেইনলি এটা করছি আর কি। পুরাটাই ওয়াটারের একটা জার, লেফট সাইডটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড দিয়ে ভর্তি, রাইট সাইডটা হচ্ছে কপার সালফেট দিয়ে ভর্তি। তো যেহেতু পারমিয়েবল মেমব্রেন, তার মানে হচ্ছে কি ডান দিক থেকে বাম দিকে ওয়াটারও যেতে পারবে, বাম দিক থেকে ডান দিকেও যেতে পারবে, মানে এক সাইড থেকে আরেক সাইডে যাইতে পারবে যদি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে। এখন মজার ব্যাপার হচ্ছে পুরো জারটাই ওয়াটার দিয়ে ভর্তি, দেয়ারফর ওয়াটারে কোনো ধরনের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট নেই, লেফটে যতটুকু ওয়াটার রাইটেও ততটুকু ওয়াটার। সো আমার জাস্ট দেখতে হবে পটাশিয়াম আয়োডাইড আর কপার সালফেট কিরকম বিহেভ করতেছে। খেয়াল করে দেখো লেফটে হচ্ছে পুরাটাই পটাশিয়াম আয়োডাইড দিয়ে ভর্তি, তার মানে এটা হাই কনসেন্ট্রেশন। আর রাইটে কোনো ধরনের পটাশিয়াম আয়োডাইড নাই, তার মানে কনসেন্ট্রেশন লিটারালি জিরো। তার মানে লেফট থেকে রাইটের দিকে পটাশিয়াম আয়োডাইড দৌড়াবে। আবার রাইটে যদি খেয়াল করো তাহলে হচ্ছে দেখবা কপার সালফেট আছে প্রচুর, কিন্তু লেফটে কোনো কপার সালফেট আয়ন নাই, যেগুলো ব্লু কালারের ডট। তো তার মানে বাম দিক থেকে ডান দিকে, সরি ডান দিক থেকে বাম দিকে কি হবে, মানে রাইট থেকে লেফটে কপার সালফেট দৌড় দিবে। তো যদি একটু খেয়াল করো কিছুক্ষণ পর দেখা যাবে কি পুরা সলিউশনটাতেই পটাশিয়াম আয়োডাইড আর কপার সালফেট মিক্সড অবস্থায় আছে। ওয়াটার কোনো দিক থেকে কোনো দিকে যাবে না, বিকজ কি এর আমার কোনো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট নেই, ও ওয়াটার সবখানে সমান পরিমাণে আছে। সো পুরো সলিউশনটাতে কপার সালফেট আর পটাশিয়াম আয়োডাইড সমানভাবে ছড়াই গেল। সো এই কাজটাই আমাদের হেল্প করছে গিয়ে একটা পর্দাটাকে একটা পারমিয়েবল মেমব্রেন। পারমিয়েবল মেমব্রেনের মজাটা কি, যদি হচ্ছে তোমার কোনো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে তাহলে হচ্ছে তুমি কি ওই পর্দার ভেতর দিয়ে চলে যেতে পারবা, আদারওয়াইজ ওটা ভেতর দিয়ে যাওয়া আসার তো কোনো মানেই নেই। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট না থাকলে তোমাকে যাইতে দিবে না। ওকে, আশা করি বুঝছো। The beaker contains two different solution which is separated by a permeable membrane. A membrane that is permeable to both the solvent and the solute. যে মেমব্রেনের ভেতর দিয়ে সলভেন্ট সলিউট দুটাই যেতে পারে সেটা হচ্ছে পারমিয়েবল, আর যে মেমব্রেনের ভেতর দিয়ে কেবলমাত্র সলভেন্ট যেতে পারে সেটা হচ্ছে সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবলটা অসমোসিসে করবো আমরা। The left side of the beaker contains copper sulfate solution while the right side contains potassium iodide solution. Dissolved ions from the copper sulfate particles will diffuse and membrane to the right side of the beaker, while the ions from the potassium iodide will diffuse from the right side of the beaker, the membrane to the membrane of the left side, through the membrane to the left side. Basically এটাই যা বলছিলাম, মানে বাম দিক থেকে ডান দিকে যাবে একটা, ডান দিক থেকে বাম দিকে যাবে একটা। Eventually there will be equal concentration of copper ion on both sides of the membrane, so both solution will be equally blue. The same happens with other ions also. Now imagine that the permeable membrane in the beaker, এখানে কি অসমোসিস শুরু করে দিবেন? না, করেনি। Now imagine that the permeable membrane in the beaker was a cell surface membrane. The cell surface membrane is partially permeable. It will allow some substance through and not others. Substance could diffuse into a cell and out of a cell if it was one or substance which cell membrane allowed to pass through. Example: oxygen and carbon dioxide. Diffusion is therefore an important way by which substance move into and out of a cell. Example হচ্ছে amoeba you saw earlier gets the oxygen it needs from water. ওয়াটার থেকে অক্সিজেন এর যে বাবলগুলো থাকে সে হচ্ছে গিয়ে ডিফিউশনের মাধ্যমে নিয়ে নেয়, বা ডিফিউশনের মাধ্যমে। It also gets rid of the carbon dioxide it produces by diffusion. তো এই যে লাস্ট প্যারাটা, এখানে একটা কি বলবো ইম্পর্টেন্ট ইয়ে আছে, তাই মনে হয় বলতে হবে, ইম্পর্টেন্ট অবজারভেশন আছে। বিকজ এখানে বলতেছে যে কোনো একটা জিনিস এক জায়গায় ডিফিউশন হইছে, সেটা অন্য জায়গায় হচ্ছে মানে ওইটা দেখে আসলে আমি ডিসিশন নিয়ে নিতে পারবো বাকি জিনিসগুলো এখানে ডিফিউশন হবে কিনা। মনে করো অ্যামিবা অক্সিজেন যেভাবে বের করতেছে, অক্সিজেন যেভাবে নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ঠিক সেম প্রসেসিং, মানে ওখানে আবার অন্য ডিফারেন্ট কোনো প্রসেস ফলো করবে না। সে অক্সিজেন নিচ্ছে কিভাবে? ডিফিউশনের মাধ্যমে, তার মানে সে কার্বন ডাইঅক্সাইড ছাড়বে কিভাবে? গট দ্য অ্যান্সার, ঠিক আছে, ডিফিউশনের মাধ্যমে। তো সেলে হচ্ছে তুমি একটা জিনিস যেভাবে করতেছো, আর পারমিয়েবল মেমব্রেন মানে তো বুঝছোই, মানে এর ভেতর দিয়ে হচ্ছে সবকিছুই যাইতে পারে, তুমি সলভেন্ট বলো সলিউট বলো সবকিছুই যাইতে পারে। সেমি পারমিয়েবল হলে একটু ঝামেলা শুরু হয়, বিকজ ওখানে সলিউটে যেতে পারে না। ওকে, এই ছিল আমাদের ডিফিউশনের। তো আমরা আস্তে আস্তে হচ্ছে অসমোসিস করবো, অসমোসিসের পর ওয়াটার পটেনশিয়াল দিয়ে তারপর ফাইনালি যে পার্টটা আমাদের মেইন ডিসকাশনে এন্টার করবো। ওকে, বাই।